এক মাস আগে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ওই ঘটনার ৩ দিন পর ৮ই আগস্ট শপথ নিয়ে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের হাতে গত এক মাসে ব্যাপক পরিবর্তন দেখা গেছে। আর এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আওয়ামী লীগ পতনের পর দেশে যেসব বড় পরিবর্তন হলো, প্রথমেই থাকছে পুলিশের থানায় ফেরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন এলাকায় বহু থানায় নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। ওই সময় সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে অন্তত ৪৫০টি আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। অস্ত্র ও মালামাল লুট, এমনকি পুলিশ হত্যার ঘটনাও তখন ঘটতে দেখা গেছে। সরকার পতনের আগে পরে সহিংসতায় সারা দেশে পুলিশের কমপক্ষে ৪৪ জন সদস্য নিহত হন বলে জানান কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে কর্মস্থলে নিরাপত্তা, পুলিশ হত্যার বিচার, ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা। এতে চুরি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়া সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক অবনতি ঘটে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা রাত জেগে পাড়া মহল্লায় পাহারা দেওয়া শুরু করেন। ফলে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সারা দেশে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বেশ কয়েক দফা বৈঠক ও পুলিশের দাবি পূরণের আশ্বাস দেন। এ অবস্থায় ১১ আগস্ট কর্মবিরতি প্রত্যাহার করে থানায় ফেরেন পুলিশ সদস্যরা। যদিও ক্ষয়ক্ষতি কাটিয়ে কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে মনোবল বাড়ানোর পাশাপাশি পুলিশকে জনবান্ধব করে তুলতে বাহিনীর পোশাক ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও পোশাক ও লোগো পরিবর্তনের ফলে পুলিশের কাজের কতটুকু পরিবর্তন আসবে সেটি নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করছেন। প্রশ্ন আছে বিপুল ব্যয় নিয়েও। এরপরে থাকছে প্রশাসনে ব্যাপক রদবদল। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল দেখা গেছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েক শত ঊর্ধ্বতন কর্মকর্তাকে। অনেকেই হয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাও। বেশ কয়েকজনকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা শেখ হাসিনার সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের জায়গায় আগের কোণঠাসা বা বঞ্চনার শিকার কর্মকর্তারা প্রাধান্য পাচ্ছেন বলে জানা যাচ্ছে। সরকারি কর্ম কমিশনের পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হওয়ার পরও গত দেড় যুগে নিয়োগ না পাওয়া ২৫০-র বেশি ব্যক্তিকেও সম্প্রতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাজে গতি আনতেই প্রশাসনে রদবদল আনা হচ্ছে। আগের চুক্তি ভিত্তিক সব নিয়োগ পর্যায়ক্রমে বাতিল করা হবে বলেও জানানো হয়। এরপর থাকছে বিচার বিভাগের বড় পরিবর্তন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গত ১০ই আগস্ট পদত্যাগে বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের অন্য বিচারপতিরাও তার সঙ্গে পদত্যাগ করেন। এই ঘটনার পর নতুন বিচারপতি হিসাবে শপথ নেন আপিল বিভাগের বিচারক সৈয়দ রেফাত আহমেদ। একইভাবে আপিল বিভাগের নতুন আরও ৪ বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। এদিকে সাবেক অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। আরও থাকছে পদত্যাগের হিড়িক। শেখ হাসিনার পতনের পর সরকারি, আধা সরকারি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। এক্ষেত্রে কেউ কেউ স্বেচ্ছায় পদ ছাড়ছেন, আবার অনেক প্রতিষ্ঠানে বিক্ষোভ, অপমান, অপদস্থ সহ নানান চাপের মুখে কর্তা ব্যক্তিরা পদত্যাগে বাধ্য হচ্ছেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত ৪ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে শীঘ্রই নতুন উপাচার্য নিয়োগ হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেই সঙ্গে কর্মীদের বিক্ষোভের মুখে গত ৯ই আগস্ট পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার আগের ২ দিনে ডেপুটি গভর্নর সহ অন্তত ৪ জন শীর্ষ কর্মকর্তাকে সাদা কাগজে লিখিত দিয়ে পদত্যাগে বাধ্য করানো হয়।
পরবর্তীতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সদ্য সাবেক নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে নতুন গভর্নর করা হয়। এরপর থাকছে ডক্টর ইউনূস ও খালেদা জিয়ার সাজা বাতিল। আওয়ামী লীগ শাসনামলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগমকে। কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার আগের দিন তাদের দুজনেরই সাজা বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া তারা দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকেও সম্প্রতি খালাস পেয়েছেন। এরপর থাকছে শেখ হাসিনা সহ প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা। দুর্নীতি, হত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ নানান অভিযোগ থাকার পরও গত 1.5 দশকে যাদের বিরুদ্ধে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায়নি, আগের সরকারের সেই সব প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এখন মামলা হতে দেখা যাচ্ছে। এর মধ্যে ইতিমধ্যেই শতাধিক মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যেগুলোর বেশিরভাগই হত্যা মামলা। একইভাবে আসামি হয়েছেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সহ আওয়ামী লীগ সভাপতির পরিবার ও নিকট আত্মীয়দের অনেকে। সেই সঙ্গে সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাদের বিরুদ্ধে মামলা হতে দেখা গেছে। বাতিল করা হয়েছে শেখ হাসিনা সহ আগের সরকারের মন্ত্রী, এমপিদের। এরপর থাকছে গুমের ঘটনা তদন্তে কমিশন। আওয়ামী লীগ আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া বা গুম হওয়া ব্যক্তিদের অনেকেরই খোঁজ মিলেছে সরকার পরিবর্তনের পর। আগের সরকারের নির্দেশে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাদেরকে তুলে নিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল বলে ভুক্তভোগীদের বর্ণনায় জানা যাচ্ছে। সম্প্রতি মুক্তি পেয়েছেন একজন জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। এরপর থাকছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি কোনো কাজে যেন আর দুর্নীতি না হয় সেটি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপর থাকছে শিক্ষা খাতে যত পরিবর্তন। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার মুখে গত 18 জুলাই মাঝরাতে হঠাৎ বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। সরকারের পতনের পর সিদ্ধান্ত হয় বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে 11 সেপ্টেম্বরের পর। অনিবার্য কারণ দেখিয়ে গত 20 আগস্ট এইচএসসির বাকি বিষয়ের পরীক্ষাগুলো বাতিল করা হয়। ফলাফল কিভাবে হিসাব করা হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই অবস্থায় এবার এইচএসসিতে অটো পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। এদিকে চলতি বছর 9ম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে নিয়ে নতুন যে শিক্ষাক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছিল, অন্তর্বর্তী সরকার সেটিতে সংস্কার এনে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।